আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের একটি সেন্টার আছে, হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাঝে মাঝে আমি হাজির হই বিভিন্ন হেমাটোলজিক্যাল ডিজিজের সচেতনতামূলক বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের অংশ হিসেবে আমি এসে থাকি। তারই অংশ হিসেবে এখন মে, জুন, জুলাই, আগস্ট এরকম সময়গুলোতে আমাদের দেশে বৃষ্টি বাদলা সবসময় লেগে থাকে, বৃষ্টি থাকে, ব্যবসা গরম থাকে। এই সব কারণে দেখা যায় যে সবসময় ভাইরাল ফিভারও মানুষের হয়ে থাকে। এখন দেখা যায় যেদিকে তাকায় ঘরে ঘরে জ্বরের রোগীও পাওয়া যায়। প্রায় সময় যে শুনি আমার অমুকের জ্বর, তমুকের জ্বর। আমরা যারা হসপিটালে কাজ করছি, আমার দেখা যায় যে আমার রেসিডেন্টের 15 জনের মধ্যে 10 জনই জ্বর হয়ে বসে আছে। এরকমই আর কি, যে সবাই ঘরে ঘরে জ্বর। তো ঘরে ঘরে জ্বর হলে আমাদের তো আমি বিশেষ করে যখনই আসি আপনাদের সামনে কিছু সচেতনতামূলক কথাবার্তা বলার চেষ্টা করি হেমাটোলজির অ্যাঙ্গেলে কী কী। তো ওই হেমাটোলজিতে আমি সবসময় বলি যে আমাদের হেমাটোলজিতে একটি টেস্ট, যেটাকে আমি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলি, যার নাম সিবিসি, বা একে আপনারা ফুল মিনিংয়ে যদি বলেন কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এই ব্লাড কাউন্টে কী ধরনের পরিবর্তন আসে আর কি। এখন যে ভাইরাল ফিভার, বিশেষ করে ভাইরাল ফিভার, আমরা যেটা টোটাল হসপিটাল বা টোটাল এখন যে আমাদের যে সমাজে অথবা বিভিন্ন ইনস্টিটিউটে যে রোগীগুলো যাচ্ছে, তো তার মধ্যে বেশিরভাগই দেখা যায় যে ভাইরাল ফিভার বলতে আগে যেমন ইনফ্লুয়েঞ্জা বসতাম, তো এখন কিন্তু মানুষ কেউ কিছু না বললেও মনে করে যে বোধহয় ডেঙ্গু হয়েছে অথবা চিকুনগুনিয়া হয়েছে। তো এগুলো সবই ভাইরাল ফিভার এবং এটা মশাবাহিত একটা ফিভার। তো তাহলে এখানে আপনাদের যে হেমাটোলজিস্ট বা হেমাটোলজিস্ট হিসেবে আমার কমপ্লিট ব্লাড কাউন্টে কোন ধরনের চেঞ্জ আসতে পারে, আমি এটাই আপনাদের সামনে এখন আলোকপাত করব। সিবিসিতে মনে করেন যে আমি সিবিসির 3টা অংশ আর কি: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা বা অনুচক্রিকা। যদি এগুলো যদি আপনি অনুচক্রিকা হিসেবে হয়তো অনেকে নাও জানতে পারে, কিন্তু প্লেটলেট সবাই জানে আর কি। বিভিন্ন সময় মিডিয়াতে এমনভাবে এগুলো বলা হয়েছে আর কি যে ডেঙ্গুর সময় যে অমুকের প্লেটলেট কমে গেছে, তারপরে তার বিল্ডিং হচ্ছে। এই কারণে প্লেটলেটের নামটা আমাদের সবাই জানে আর কি, অনুচক্রিকা থেকে। তো তাহলে এই কম্পোনেন্টগুলো যদি আমরা এক এক করে যদি আলাদাভাবে বলতে চাই আর কি, তো সেখানে দেখা যাবে যে ইউজুয়ালি হেমোগ্লোবিন কমে না কোনো ভাইরাল ফিভারে, বরং হেমোগ্লোবিন একটু বেশি থাকলেও থাকতে পারে আর কি। যে রিলেটিভ ডিহাইড্রেশনে দেখা যাবে যে সেখানে একটু বেশি হলেও হতে পারে, কমার কথা না আর কি, যদি না কোনো কমপ্লিকেশান অ্যারাইজ করে। কমপ্লিকেশান কীরকম অ্যারাইজ করে, যদি আমরা সিঙ্গেল একটা ডিজিজ নিয়ে যদি আমরা করি, যে ধরে নেন যে ডেঙ্গু ফিভার আর কি। তো ডেঙ্গু ফিভারে প্লেটলেট কমে গেলে তখন দেখা যায় যে অনেক ব্লিডিং হয়ে গেল, হেমোরেজিক যেমন ডেঙ্গু, সেখানে হতে পারে। কিন্তু এগুলো আনলাইক ঘটনা আর কি, এগুলো আমাদের মাথায় রাখা যায়। আমরা খুব কমন জিনিস নিয়ে যদি আলাপ করি যে হেমোগ্লোবিনের মাত্রাটা মোটামুটি ঠিক থাকে আর কি। কিন্তু সমস্যা আছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে WBC লাইনে, WBC ইউজুয়ালি একটু বর্ডার লাইন অথবা তার কম থাকে আর কি। বর্ডার লাইন বলতে আমরা WBCকে 4 থেকে 7,000 আছে আমাদের স্ট্যান্ডার্ড WHO গাইডলাইন অনুসারে। তো সেখানে সেটা 4,000-এর নিচে কাউন্ট চলে আসে আর কি WBC, অর্থাৎ যেটা আমাদের বডির ইমিউনিটি দেয় আর কি। আর এখানে আর একটা জিনিস হয় আর কি, যেটা থেকে আমাদের খুব মাথায় রাখতে হবে আর কি, যে এখানে আমাদের এই যে WBC কাউন্টের মধ্যে এখানেও আবার অনেকগুলো 3-4টা কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্টগুলো ইউজুয়ালি সব সাধারণ মানুষ যদি নাও জানতে চান, তো একটা জিনিস বুঝতে হবে, বডির ডিফেন্স মেকানিজমের জন্য আমাদের নিউট্রোফিল এবং লিম্ফোসাইট এই দুটা প্রথমে আগায় আসে আর কি। তো সেই লিম্ফোসাইট কাউন্টটা এখানে বেড়ে যায় একটু, মানে তুলনামূলকভাবে বেড়ে যায়। এখানে আরও একটা ঘটনা ঘটে, যেটা আমাদের মতো হেমাটোলজিস্ট বা স্পেশালিস্ট যারা ব্লাডে, যারা এই স্লাইডগুলো দেখলে যারা বুঝতে পারে, হয় কি যে এই লিম্ফোসাইটগুলো ভাইরাল ফিভার হওয়ার পরে তাকে সেখানে রিয়াকশনারি চেঞ্জ হয় আর কি, যাকে আমরা বলে থাকি যে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস। তো তাহলে WBCর ঘরে 2টা জিনিস আপনাকে ঘটতেছে, যে একটা হচ্ছে টোটাল কাউন্ট একটু সাপ্রেস হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, 2 নম্বর হচ্ছে এখানে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটস পাচ্ছে, এবং 3 নম্বরে যদি ধরেন তো লিম্ফোসাইটসের কাউন্টটা একটু বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ একটু বেড়ে যাচ্ছে, যেটা নর্মাল ভ্যালু আছে 20 to 40, তো এই 40-এর উপরে চলে যাচ্ছে।
এখন তাহলে রক্তের কম্পোনেন্ট আর একটি বাকি থাকলো, যেটা আমরা শুনতে শুনতে মোটামুটি একদম অভ্যস্ত, যে এটা প্লেটলেট কাউন্ট। এই প্লেটলেট কাউন্ট শুধুমাত্র ভাইরাল ফিভার, প্রায় সব ভাইরাল ফিভারে কিছু না কিছু প্লেটলেট ইনসার্ট করে আর কি, কিন্তু সব জায়গায় কিন্তু কমে না আর কি। খুব বেশি পরিমাণে কমে ডেঙ্গু ভাইরাল ফিভারে প্লেটলেট কমে যেতে পারে আর কি, এবং কমে সেটা এমন এমন কমপ্লিকেশান অ্যারাইজ করে যেগুলো আপনারা জানেন, যে যদি খুব বেশি ব্লিডিং হয় তো তাদেরকে আমরা বলে থাকি যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়েছে। অনেক সময় ডেঙ্গুতে দেখা যাচ্ছে প্লাজমা লিকেজ হচ্ছে, তো তখন আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলছি। তো এরকম ক্ষেত্রে এখন যে ঘরে ঘরে, আমার মূল যে প্রতিপাদ্য ছিল যে ঘরে ঘরে জ্বর, আমাদের করণীয়টা কি, অথবা আমার হেমাটোলজির কী কী চেঞ্জ হয় আর কি, আমি সেই জায়গাগুলোতে যদি আসি, তো এখন খুব কমনলি আর কি, যদি জ্বর নিয়ে কেউ যদি হসপিটালে যায়, দুটা জিনিস কমনলি আমাদের ফিজিশিয়ানরা মাথায় ঢোকায়, যে এখন হয় ডেঙ্গু হয়েছে অথবা চিকুনগুনিয়া আছে। এরও মোটা দাগের কিন্তু পার্থক্য আছে। এই টেস্ট ফুস্ট এসব আমরা যদি নাও যাই, তো সাধারণ মানুষের তো বুঝতে হবে, যেহেতু আমি এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমি কথা বলি আর কি, সাধারণ মানুষের তো বুঝতে হবে, এটা বোঝা খুবই, কারণ এই দুটাতেই আপনার জ্বর থাকবে, জ্বরের প্যাটার্ন একই রকম থাকবে, একই ধরনের হয়তো গায়ে ব্যথা হবে, কিন্তু দুটার ব্যথা দুই রকমের আর কি। একটা বলে যে ডেঙ্গুর ফিভারে বলে যে সারা গায়ে ব্যথা হবে এবং হাড্ডি মাড্ডি ভেঙে চুরিয়ে ফেলছে, এরকম আর কি, ব্রেকবোন ফিভার বলে আর কি। আর একটাও ব্যথা হয়, কিন্তু সেটা কিন্তু এরকম হাড্ডি পাড্ডির মধ্যে না, সেটা জয়েন্ট পেন খুব বেশি হয়। চিকুনগুনিয়াতে জয়েন্ট পেন খুব বেশি হয় আর কি, যে এমন বেশি হয় যে ও মোটামুটি বসতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। আমরা যে সহজ ভাষায় বলি না, ল্যাংড়া ট্যাংরা টাইপের আর কি, ল্যাংড়ার মতো যে বসলে আর উঠতে পারে না, ও দুইজনে ধরে ওঠানো লাগে, হাঁটতে পারে না, এইরকম টাইপের জয়েন্ট পেন হয়। এবং আরও কিন্তু একটা এখানে আছে, যে ডেঙ্গু ফিভার সেরে গেল তো গেলই আর কি, কিন্তু চিকুনগুনিয়ার ফিভারে এই যে জ্বরটা হয়তো 5-7 দিনের মধ্যে সবাই ভালো হয়ে যাবে, এর লং সিকুয়েলি থাকে আর কি। যে চিকুনগুনিয়াতে যে জয়েন্ট পেন থাকে, সে জয়েন্ট পেনটা 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত চলে যেতে পারে, এবং সে তাতে মোটামুটি তার কর্মক্ষমতা কিছু কমলেও কমতে পারে আর কি। আর একটা জিনিস, এটা হচ্ছে সাধারণত লক্ষণ দেখে বললাম। আর ওই যে বললাম যে আমাদের যে কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে ডেঙ্গুতে প্লেটলেট কাউন্টগুলো কমে ফেলে, কিন্তু চিকুনগুনিয়াতে ইউজুয়াল ঘটনা প্লেটলেট কমে না। আরও যদি আপনারা বুঝতে চান যে চিকুনগুনিয়াতে অতটা মানে ভয়ঙ্কর না আর কি, ভয়ঙ্কর না এই সেন্সে বলছি যে মানুষকে যে মেরে ফেলবে সেই তো ভয়ঙ্কর, কিন্তু এখানে আছে মরবিডিটি, মানে জীবনের কর্মক্ষমতা এসবগুলো একটু কমালেও কমাতে পারে, কিন্তু একদম যে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে যেমন মানুষকে মেরে ফেলে আর কি, অনেক ক্ষেত্রে অনেক মরে যায়। যদিও এখন আমরা এগুলো অনেক কিছু শিখে গেছি, যে এখন আর মানে কোনো কিছু মৃত্যুর হার ওই রকম বেশি না, তবে একদম মরে না এরকম ঘটনা হচ্ছে চিকুনগুনিয়াতে হয় আর কি, যেহেতু এখানে কোনো হেমোরেজ নাই। তাহলে একদম মোটা দাগের পার্থক্য হলো যে একজনের গায়ে যে ব্যথা থাকে সেটাকে আমরা ব্রেকবোন ফিভার করি, এবং সারা গায়ে ব্যথা থাকে। আরেকজনের যে জয়েন্টগুলোতে বেশিরভাগ চিকুনগুনিয়াতে ব্যথা হয়, আরেকজনের প্লেটলেট, ডেঙ্গুতে প্লেটলেট কমে না, এদিকে চিকুনগুনিয়াতে প্লেটলেট, ডেঙ্গুতে প্লেটলেট কমে আর চিকুনগুনিয়াতে প্লেটলেট কমে না। তো এই হচ্ছে আজকের আমার মনে হয় যে এখন যেহেতু ঘরে ঘরে জ্বর হিসেবে আমি যেটা আসছিলাম, যে আমার এর সাথে হেমাটোলজিক্যাল কতটুকু কোরিলেশন আছে, আমি সেটাই বলার জন্য আসছি। তো যাই হোক আর কি, জ্বর হলে জ্বর তো 3-4 দিনের মধ্যে ভালো হবে, বা বলে যে ঝড়ে বক মারে কেরামতি বাড়ে ফকিরের 7 দিনের মধ্যে সবই হবে। জ্বর যেন কখনো কমপ্লিকেশান হিসেবে অ্যারাইজ না করে, অতএব সতর্কতা হিসেবে আপনাদের জ্বর হলে যে কোনো বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।